নভেম্বর সন্ধ্যা। তীব্র ঠান্ডা বাতাস চাবুক কষাচ্ছে সুউচ্চ পাহাড়গুলোর চূড়ে। ঝিরঝিরে তুষার বাইরে লজ্জরে ভ্যানের মধ্যে বসা জেব ওয়াটার্স শীতে কাঁপতে কাঁপতে তার ভেড়ার চামড়ার কোটের গলা পর্যন্ত টেনে। সারাদিন আজ মুখ গোমরা করেছিল আকাশ। পুঞ্জীভূত কালো মেঘের ছড়াছড়ি প্রকৃতিকে করে তুলেছে বিষণ্ণ। মেঘের রং এখন ধূসর, অনেকটা নিচে নেমে এসেছে, যেন বরফের পর্দা হয়ে ঝুলে আছে দূরের পাহাড়গুলোর মাথায়। ডান দিকে ইস্টার্ন স্টেটস পাওয়ার লাইন্সের সুবিন্যস্ত টাওয়ারের সারি এইচ.জি. ওয়েলসের একমাত্র প্রমাণ। ঝোড়ো হাওয়ায় কেঁপে উঠছে বৈদ্যুতিক তার, মৃদু গোঙানির আওয়াজ ছড়িয়ে পড়ছে চারদিকে। গাড়ির জানালা দিয়ে উদ্বিগ্ন মুখে আকাশ দেখল জেব ওয়াটার্স। ফেরার সময় অঢেল ঝামেলা হবে মনে হচ্ছে, বিড়বিড় করল সে। প্রচণ্ড তুষার ঝড় শুরু হতে পারে। ইঞ্জিনে আরো গ্যাসোলিন ঢোকালো জেব, শক্ত মুঠোয় চেপে ধরল হুইল। হঠাৎ একটা খাড়া বাঁক সাঁত করে দৃশ্যমান হলো সাবধানে গাড়ি চালাচ্ছে, তবু সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত নগ্ন পাহাড় আর ঢালগুলোতে। মার্চেস্টার আরো 30 মাইল দূরে, সুদীর্ঘ এবং সরু। লিডলটন মাত্র পিছনে ফেলে এসেছে সে। ঝড় হবার যেহেতু যথেষ্ট সম্ভাবনা, কাজেই তার উচিত হবে শহরে ফিরে যাওয়া। কাল সকালে যাত্রা করলেই হল। এখন বেহুদা বসে থেকে লাভ নেই, বিশেষ করে যে জিনিস সে ডেলিভারি দিতে যাচ্ছে সেটিকে নিয়ে। ওটার কথা ভাবতেই গাটা কেমন শিরশির করে উঠল। মার্চেস্টারের লোক সংখ্যা খুবই কম, আর লিডলটনের পর ওটাই কাছে পিঠের একমাত্র শহর। জেব ওয়াটার্স সপ্তাহে 2 দিন ওখানে যায় শহরবাসীদের জন্য রসদপত্র নিয়ে। যাত্রীও বহন করে সে, তবে ফিরতি পথে বেশিরভাগ সময় তাকে যাত্রীশূন্য অবস্থায় ফেরত আসতে হয়। আজকের অবস্থা ভিন্ন। আজ খুব জরুরি একটি জিনিস তাকে বহন করতে হচ্ছে। তার ভ্যান গাড়ির পিছনে কফিনে শুয়ে আছে ফিলিপ কার, মার্চেস্টারের সবচেয়ে জনপ্রিয় তরুণ। রেসকার নামেই ফিলিপের পরিচিতি ছিল সর্বাধিক, কারণ কার রেসিংয়ে তার মতো দুর্ধর্ষ ড্রাইভার গোটা শহরে কেউ ছিল না। বছর 3 আগে অনেক খেটে খুঁটে সে একটা গাড়ি তৈরি করেছিল, নাম দিয়েছিল স্পিড এমপ্রেস। ফ্লোরিডার ডেটোনা বিচে ভেলকি দেখাতে চেয়েছিল ফিলিপ, চেয়েছিল নতুন রেকর্ড সৃষ্টি করবে। ঘন্টায় 300 মাইল ছিল তার গাড়ির গতি। কিন্তু দুর্ভাগ্য ফিলিপ গাড়ির। প্রতিযোগিতার দিন তার গাড়ির একটা চাকা ছুটে যায়, মুহূর্তে ওটা পরিণত হয় একটা লিশপাতে। দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে মারা যায় ফিলিপ। ফ্লোরিডায় তাকে সমাধিস্থ করার কথা বলা হলেও তার নিজের শহর মার্চেস্টারের অধিবাসীরা সবাই প্রতিবাদ জানায়। না, ফিলিপের কবর হবে তার নিজ বাসভূমে। তখন ফ্লোরিডার সবচেয়ে কাছের শহর লিটলিটনে নিয়ে আসা হয় ফিলিপের মরদেহ। আর এখন জেব ওয়াটার্সের উপর দায়িত্ব বর্তেছে লাশ মার্চেস্টারে পৌঁছে দেওয়া। কাজটা মোটেও পছন্দ হয়নি জেবের। ভয় পাবার যদিও কিছু নেই, জানিস, কিন্তু রেনথারপিয়ান হিলসের এই পর্বতের রাজ্যে এসে এখন নিজেকেই তার খুব একা মনে হতে লাগল। জায়গাটা নিজের হাতের তালুর মতোই চেনে যে, তবুও এই সময় একজন সঙ্গী থাকলে খুব ভালো হতো ভাবছে সে। কফিনটার কথা মনে পড়লেই কেমন অস্বস্তি লাগছে তার। বাতাসের গতি বেড়ে চলল, বৃদ্ধি পেল তুষারপাত। তবে ভ্যানের ক্যাবটা এখনো উষ্ণ। গাড়ির একটা উইন্ডশিল্ড ভাঙা, ফুটোয় কম্বল সেটেও কাজ হয়নি কোনো। হুহু করে ঠান্ডা হাওয়া ঢুকছে।
পাহাড়ের মাথায় ঝুলে থাকা মেঘের মধ্যে থেকেই যেন ঝুপ নেমে এলো গাঢ় অন্ধকার। জেব আলো জ্বালল। ওর ভ্যানটা বহু পুরনো, হেডলাইট কাজ করে চুম্বক শক্তিতে। তুষারপাত দ্রুত ঘন হয়ে আসতে জেব বাধ্য হলো স্পিড কমাতে। হেডলাইটের আলো টিমটিমে হয়ে এলো। কোনো মতে আলোকিত থাকলো সামনের রাস্তা। এ রাস্তার যেন শেষ নেই। তুষার পুঞ্জ হয়ে জমতে শুরু করেছে। পাহাড়ের গা থেকে ঘূর্ণি পাকিয়ে বরফের সাদা পর্দা মিহি তুষার নিয়ে ভ্যানের ফাঁক ফোকর দিয়ে ঢুকে পড়ছে ভেতরে। বহু করে ঠান্ডা বেড়েই চলেছে। রাস্তার সবচেয়ে খাড়া ঢাল ফ্রমসিল অস্পষ্টভাবে ফুটে উঠল চোখের সামনে। জেব লক্কর ঝক্কর মোটরটার অ্যাক্সেলেটার সজোরে দাবিয়ে ধরল পা। ধুকতে ধুকতে ওপরে উঠতে শুরু করলো মান্ধাত্তা আমলের গাড়ি। পেছনের চাকা দুটো দ্রুত পাক খাচ্ছে বরফে, যেন পিছলে নেমে যাবে। ইঞ্জিনটা তীব্র প্রতিবাদ জানালো। ট্রান্সমিশন গুঙিয়ে উঠল, যেন ভয়ানক ব্যথা পাচ্ছে। ধীরে ধীরে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে বহু কষ্টে ঢালের মাথায় ওঠে ও ভ্যান। যাক বাবা, বাঁচা গেল। কিন্তু একটু বেশি উল্লাস প্রকাশ করে ফেলেছে সে, কারণ হঠাৎই মোটরের আওয়াজ স্তব্ধ হয়ে গেল। নিভে গেল হেডলাইট। চারপাশে বাতাসের গর্জন আর পর্বতমালার ভৌতিক ধূসর অন্ধকার নিয়ে ভূতের মতো দাঁড়িয়ে থাকলো গাড়িটা। স্রেফ কাঠ হয়ে গেল জেব ওয়াটার্স। ভয়ের চোটে কয়েক মুহূর্ত নড়তেই পারল না। একটা লাশ নিয়ে বরফের রাজ্যে বন্দি। সবচেয়ে কাছের শহর এখনো 20 মাইল দূরে, আর সে কিনা এই নিস্তব্ধ পরিবেশে একটা কফিনের সঙ্গে। ভয়ঙ্কর অবস্থাটা অনুধাবন করে কপালে ঠান্ডা ঘাম ফুটল জেব। কিন্তু ব্যাপারটা কি ছেলে মানুষই হয়ে যাচ্ছে না? এত ভয় পাবার কি আছে? ঠান্ডা হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলেই তো আর সমস্যা থাকে না। কাল সকালে মার্চেস্টারবাসী যখন দেখবে সে লাশ নিয়ে পৌঁছায়নি, তারা অবশ্যই খোঁজ নিতে আসবে। সম্ভবত ইথান আসবে, বুড়ো ইথান। বুড়ো এসে নিশ্চয়ই তার চিরাচরিত ভঙ্গিতে বলবে, এই যে তারপর একটা লাশের সঙ্গে রাত কাটাতে কেমন লাগলো বল দেখিনি। তারপর ওরা হাসি ঠাট্টা করে যাত্রা শুরু করবে শহরের উদ্দেশ্যে। কিন্তু সে কাল সকালের কথা। এখন তো বাইরে ঝড় হচ্ছে, আর ওই লাশ। গাড়ি থেকে নামলো যে, ইঞ্জিন নাড়াচাড়া করল। জানে লাভ নেই, কারণ এ গাড়ি সহজে স্টার্ট হবার নয়। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল যে, উঠে বসল ক্যাবে। কিন্তু পুরনো ক্যাব ঠান্ডা ঠেকাতে পারছে না। এখানে ওখানের ফুটো দিয়ে হু হু করে বাতাস ঢুকছে, তুষার সহ। জেবের ঘাড়েও এসে জমল খানিকটা বরফ। হঠাৎ জেবের মনে পড়ল গাড়ির পিছনের অংশটা দিন কয়েক আগে মেরামত করেছে সে। ঝোড়ো বাতাস ওটার কোনো ক্ষতি করতে পারবে না। এখানে কয়েকটা দড়ির বান্ডিলও আছে। জিনিসপত্র যেন না ভাঙে সেই জন্য জেব ওগুলো রেখেছে। সবই ঠিক ছিল। ইস, শুধু যদি কফিনটা ওখানে না থাকতো। কফিনের পাশে শুয়ে কেউ ঘুমোতে পারে? চট করে বুদ্ধিটা খেললো জেবের মাথায়। কফিনটা ক্যাবের মধ্যে এনে রাখলেই হয়, তাহলেই ওখানে প্রচুর জায়গা হবে। জেব অনায়াসে পা ছড়িয়ে শুতে পারে। দড়ির বান্ডেল জায়গাটাকে গরম রাখবে। মনস্থির করে ফেলল যে, কাজে লেগে গেল। তবে কাজটা কঠিন, সময় সাপেক্ষেও বটে। কফিনটা বেশ ভারী, ক্যাবটা ছোট, ঠেলে ঠুলে ঢোকাতে হলো। কাজ শেষে সন্তুষ্ট চিত্তে ভ্যানের পিছনের অংশে ঢুকল যে, বন্ধ করল দরজা। ঘুমাবার জন্য দড়ির বান্ডিলের ওপর কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল।
কিন্তু সহজে ঘুম এলো না। ঝড়ের গর্জন কানে বাড়ি মারছে জেবে। হঠাৎ হঠাৎ গাড়িটা কেঁপে উঠল, যেন প্রবল বাতাস ধাক্কা দিয়েছে। বৈদ্যুতিক তারের গোঙানির শব্দ শুনল যে। মিহি বরফ স্তূপ হয়ে জমছে গাড়ির ছাদে। আর্তনাদ করে উঠল লোহার এক্সজস্ট পাইপ। ঠান্ডা হয়ে এলো ওটাও। বয়ে যেতে লাগলো সময় অসহ্য মন্থর গতিতে। হঠাৎ ঝট করে উঠে বসলো জেব ওয়াটার্স। ঘুমিয়ে পড়েছিল কিনা জানে না, কিন্তু এখন ওর চোখে ঘুমের লেশ মাত্র নেই। গাড়ি চলছে। বরফের গায়ে টায়ারের শব্দ স্পষ্ট শুনল যে। অল্প অল্প দুলছে ভ্যান। উঠে দাঁড়ালো যে। ক্যাব আর ভ্যানের পিছনের অংশটাকে বিচ্ছিন্ন করে রেখেছে কাঠের একটা দেওয়াল। দেওয়ালটার ছোট জানলায় মুখ চেপে ধরল সে। এক মুহূর্ত কিছুই দেখতে পেল না যে। জানলার সঙ্গে সেটে আছে মখমলের মতো মসৃণ অন্ধকার। তারপর অন্ধকারে চোখ সয়ে এল। ক্যাবের মধ্যে একটা কাঠামো ধীরে ধীরে আকৃতি পেল, স্পষ্ট হয়ে উঠল। একটা লোক ড্রাইভারের সিটে বসে আছে হুইল ধরে। গাড়িটা এখন আগের চেয়ে অনেক বেশি দ্রুত চলছে, দুলছে আগের চেয়েও বেশি। চাকার শব্দ বিস্ফোরণের মতো কানে বিঁধল। অদ্ভুত ব্যাপার, ইঞ্জিনের কোনো শব্দ নেই। জেব গ্লাসের গায়ে টোকা দিল, হেই গাড়ি থামাও। কিন্তু লোকটা তার কথা শুনতে পেয়েছে বলে মনে হলো। হুইলের ওপর তার হাত দুটো যেন আটকে আছে শক্তভাবে। কনুই দুটো দুপাশে ছড়া, কাঞ্চরা ঈষৎ নিচু। সামনের অন্ধকার রাস্তা ছাড়া আর কিছুর প্রতি যেন আর নজর নেই। দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠল ভ্যানের গতি। ছোট জানলায় দড়াম করে ঘুষি মারল যে। চৌচির হয়ে গেল গ্লাস। আমার কথা কানে যায় না? গাড়ি থামাও, থামাও বলছি। এই সময় মাথা ঘোরালো লোকটা, তাকালো জেবের দিকে। আধা অন্ধকারে তাকে চিনতে পারল যে। পাণ্ডুর সাদা একটা মুখ, চকচকে কালো চোখ। ও খোদা, ও ফিলিপ কার? মৃগী রোগীর মতো ফোপাতে শুরু করল যে। ভারসাম্য রক্ষার জন্য দেয়াল চেপে ধরল দু হাতে। ফিলিপ কার, তুমি মরে গেছো, তুমি মরে গেছো। আমার কথা শুনতে পাচ্ছ? মরা মানুষ কিছুতেই গাড়ি চালাতে পারে না। ড্রাইভিং সিটে বসা লোকটা ভয়ঙ্কর গলায় খলখল করে ঝুঁকে পড়ল হুইলের ওপর, যেন আরো জোরে গাড়ি ছোটাবে। ভ্যানটাও যেন জাদুর স্পর্শে লাফিয়ে উঠল। উন্মাদের মতো বড় বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে উঠল। ওটা অভিশপ্ত প্রাণীর মতো প্রচন্ড ঝাঁকি খাচ্ছে। বিশাল সাদা মেঘের আকৃতি নিয়ে রাশি রাশি বরফ বিদ্যুৎ গতিতে ছুটে যাচ্ছে গাড়িটার পাশ দিয়ে। বাতাসের গর্জন হয়, যেন নেকড়ের ডাক। হঠাৎ সাত করে বাঁদিকের রাস্তায় মোড় নিল গাড়ি। অপ্রতিরোধ গতিতে সোজা এগোলো অন্ধকার একটা খাদের দিকে। খাদের ঠিক মুখে একটা বিশাল গাছ। ঝড়ে ওঠার ডালপালা প্রবল বিক্ষোভে আন্দোলিত হচ্ছে। তারপরে প্রবল একটা সংঘর্ষের শব্দ। ব্যাপারটা অদ্ভুত, ভুরু কুঁচকে বললেন ডাক্তার। বুড়ো ইথান থুতনি চুলকাতে চুলকাতে বলল, অবস্থা দেখে মনে হয় জেবের গাড়িটা পাহাড়ের ঢালে উঠে নষ্ট হয়ে যায়। ওটাকে আর চালাবার উপায় নেই জেনে জেব নিশ্চয়ই ক্যাব ছেড়ে ভ্যানের পেছনের অংশে গিয়ে বসেছিল শরীর গরম রাখতে। আর রাতের বেলা প্রবল ঝোড়ো হাওয়া গাড়িটাকে ঠেলে ওই খাদের কাছে নিয়ে আসে এবং গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ওটা ভেঙে দুবড়ে যায়।
আর বেচারা জেব তখনই মারা যায়। আপনার কি মনে হয় ডাক্তার? হ্যাঁ, আমারও তাই ধারণা ইথান, জবাব দিলেন ডাক্তার। কিন্তু অবাক ব্যাপার, জেবের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মনে হচ্ছে হার্ট ফেল করে মারা গেছে। আর ফিলিপ কারের লাশটা দেখুন, সংঘর্ষের ফলে কফিনটা সম্ভবত ভেঙে গিয়েছিল, কিন্তু রিগর মর্টিসের প্রভাবে সে ওভাবে বসে থাকবে এটাও ঠিক হিসেবে মিলছে না। ওর হাত দুটো লক্ষ্য করুন, মনে হচ্ছে না সেই আসলে গাড়িটা চালাচ্ছিল?